আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আহ আমি একটু সাউন্ডটা চেক করতেছি। তারপরে হচ্ছে গিয়ে বাকি কথাবার্তা। ওকে, আমার মনে হয় সাউন্ড ঠিক আছে। ওকে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মূলত যেটা বলার জিনিস সেটা হচ্ছে ১৭ তারিখ মেডিকেল ভর্তি পরীক্ষা। মানে আপনাদের কোনো নিউ ইয়ার টিয়ার নাই। বছরের মতো চলে যাবে। আপনাদের পড়ালেখার জায়গায় করতে হবে। আচ্ছা, আ মূলত লাইভে আসার রিজন হচ্ছে নতুন বছর। পুরাতন উদ্যমে কাজ শুরু করা উচিত। এজন্যই আসলে লাইভে আসা। লাইভ নিব বলে আমার গ্রুপেই আমি লাইভ ক্লাস নেই না। তো মূলত ব্যস্ততা চলতেছে। যাই হোক আমরা পড়ালেখা শুরু করব। আজকে আমরা মূলত আলোচনা করব গুণগত রসায়ন নিয়ে। দেখেন, আ মেডিকেলে গুণগত রসায়ন থেকে প্রতি বছরই ২ টা ৩ টা করে প্রশ্ন আসে। আমরা ওই প্রশ্নগুলোকে একটু এনালাইসিস করব। ওকে? যেমন প্রশ্ন ব্যাংক সলভ অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। সো প্রশ্ন ব্যাংক সলভ খুব বড় ইস্যু না। আমরা আগে দেখব যে আসলে কোন ধরনের প্রশ্নগুলা মেডিকেলে আসতেছে। কোন জায়গাগুলো আপনি বেশি পড়বেন। ওইটা নিয়ে আসলে মূলত একটা ক্লাসের আয়োজন এটা। তো আমার মনে হয় সাউন্ড ঠিকঠাক থাকবে। আমি একটু চেক করে নিচ্ছি দেন শুরু করব। ওকে? আচ্ছা, আমি একটু চেক করে নিই, হ্যাঁ? উম দেন শুরু করব। হ্যাঁ, ঠিক আছে। ওকে। ফাইন। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো আমি নিয়ত করছিলাম একটা জিনিস যে ২০২৫ সাল থেকে কোন প্রকার লাইভ ক্লাস নিব না। কারণ লাইভ ক্লাস আসলে কোয়ালিটি নষ্ট হয়। সব ক্লাস সুন্দর করে প্রিমিয়াম ভাবে রেকর্ড করব। তো আবার হুট করে আজকে মাথায় ঢুকলো যে দেখি একটু লাইভে নিয়ে দেখি কেমন লাগে। বুঝছেন? তো এইজন্য আসলে লাইভে আসা। আশা করি হচ্ছে গিয়ে আপনাদের ভালো লাগবে ক্লাসটা। ক্লাসে আমরা আলোচনা করব যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। মানে এটা একটা বলতে পারেন সাজেশন মূলক ক্লাস। প্রশ্নগুলা দেখব, প্রশ্নগুলা দেখে বলব যে আমরা এই টপিক থেকে প্রশ্ন আসে। প্রশ্ন সলভটা আসলে এখানে ইস্যু না। ঠিক আছে বাবা? ওকে। তো আমরা বিসমিল্লাহ বলে শুরু করে দেই। হুম? আ বিসমিল্লাহ বলে শুরু করি। আসেন। আচ্ছা। তো একটু খেয়াল করে দেখেন, আমরা একটু দেখি যে ২০২৩ মানে এই বছর যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিছে ২০২৩ এর সরি এই বছর না। আজকে বছরের ১ম দিন। ২০২৩ এ যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিছে ওইখানে কোন টপিক আসছে একটু দেখি, হ্যাঁ? যেমন দেখেন এখানে আসছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? আমরা সবাই জানি পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের দ্বারা সোডিয়ামকে শনাক্ত করা যায়, রাইট? সোডিয়াম হচ্ছে এখানে উত্তর। ইস্যু ওইটা না। আমি বারবার বলতেছি প্রশ্ন সলভটা জরুরি না। এই প্রশ্ন সলভ প্রত্যেকটা বইয়ে আছে। প্রত্যেকটা টিচারই করায় দেয়। আমি বহুত করাইছি। ইস্যু হচ্ছে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে একটু নোট করে ফেলেন। তার মানে আমরা বলতে পারি যে ২০২৩ এ আয়ন শনাক্তকরণ থেকে একটা প্রশ্ন আসছে। ওকে ফাইন। তার মানে আয়ন শনাক্তকরণ আমি স্কিপ করব না। আয়ন শনাক্তকরণ থেকে যেহেতু মেডিকেলে প্রশ্ন আসছে রিসেন্ট টাইমে তার মানে এবার ডেন্টালে আসবে। না হলে আবার মেডিকেলে আসবে। তার মানে আয়ন শনাক্তকরণ খুবই জরুরি একটা জিনিস। এইটা বলার জন্য আসলে মূলত ভিডিওটা করা। আসেন। তারপরে দেখি প্রশ্নটা কি আছে। নিচের কোনটি শিখা পরীক্ষায় বেগুনি কালার দেয়? বেগুনি কালার কোনটা দেয় ভাই? বেগুনি কালার দেয় হচ্ছে পটাশিয়াম, রাইট? আমরা জানি পটাশিয়াম হচ্ছে বেগুনি কালার দেয়। রাইট? ওকে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে শিখা পরীক্ষা থেকে ২৩-২৪ একটা প্রশ্ন আসছে। তার মানে শিখা পরীক্ষা, আয়ন শনাক্তকরণ এইগুলা থেকে প্রশ্ন দিচ্ছে। রেগুলার বেসিসে প্রশ্ন দিচ্ছে। এই বছর প্রশ্ন দিছে। তার মানে ২ টা টপিক নোট করেন। ওকে। তারপর ৫০ এমএল সম্পৃক্ত দ্রবণে ৫ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, লিটার প্রতি এর দ্রাব্যতা কত? তো এটা অ্যান্সার পারাটা জরুরি না। মানে এখানে আপনি এভাবে চিন্তা করবেন যে ৫০ এমএল দ্রবণ মানে ৫০ গ্রাম চিন্তা করেন। ওকে? তাহলে বা ১০০ এমএল এ আপনি চিন্তা করবেন যে ৫০ এমএল এ ৫ গ্রাম তাহলে দেন ১০০ এমএল এ কত? মানে যেহেতু লিটার বলছে তার মানে কি আমরা এই যে ১০০০ এমএল এ চিন্তা করব আরকি। ১০০০ এমএল এ চিন্তা করব। তো এখান থেকে ১০০ র মতো অ্যান্সার আসা উচিত। হোয়াটএভার আসবে সমস্যা নাই। আচ্ছা, তার মানে আপনি বুঝতে পারতেছেন যে দ্রাব্যতার ম্যাথ থেকে প্রশ্ন দিছে। ওকে, দ্রাব্যতার ম্যাথ থেকে প্রশ্ন দিছে। আমরা একটু পরে জিনিসগুলোকে একসাথে করে দিব, হ্যাঁ? দ্রাব্যতার ম্যাথ থেকে ছোটখাটো প্রশ্ন দিছে। এইটা কিন্তু হাজারী স্যারের অনুশীলনীতে একদম দেওয়া আছে প্রশ্নটা। মানে হাজারী স্যারের অনুশীলনী থেকেই প্রশ্ন আসতেছে। ওকে? আচ্ছা, তারপর এই একটা বিশ্রী প্রশ্ন দিছে মেডিকেল ২৩-২৪ এ। বিশ্রী একটা প্রশ্ন দিছে। এই ধরনের প্রশ্ন মেডিকেলের ইতিহাসে কখনোই আসে নাই। ওকে? মানে একটা ক্যালকুলেশনের ব্যাপার-স্যাপার আছে। এই প্রশ্ন আপনি স্কিপও করতে পারেন, কোন সমস্যা নাই। ইস্যু ওইটা না। ইস্যু হচ্ছে আমরা একটু নোট করব যে দ্রাব্যতার ম্যাথ থেকে ২ টা প্রশ্ন দিছে। দ্রাব্যতার ম্যাথ থেকে কয়টা প্রশ্ন দিল ভাই তাহলে? ২ টা প্রশ্ন দিল। ক্লিয়ার? ওকে। তারপরে আসেন। ওকে। মানে আমাদের ২৩-২৪ এ মানে
গত বছর মেডিকেলের পরীক্ষায় 4টা প্রশ্ন আসছে গুণগত রসায়ন থেকে। কয়টা প্রশ্ন আসছে? 4টা প্রশ্ন আসছে। 4টা প্রশ্ন কোন কোন টপিক থেকে দিছে? আয়ন শনাক্তকরণ থেকে একটা দিছে, শিক্ষা পরীক্ষা থেকে একটা দিছে, আর দ্রাব্যতার ম্যাথ থেকে 2টা দিছে। আসেন আমরা একটু নোট করি। আমরা একটু নোট করি। ছোটখাটো করে একটু নোট করব। আপনি নিজে দেখেন, আপনারা নিজে শিখাই কিভাবে এনালাইসিস করতে হয়। আপনি নিজেই এনালাইসিস করবেন। তাহলে 23 সালে 23 এর পরীক্ষার্থীরা মানে এইচএসসি 23 ব্যাচ আর কি, হ্যাঁ? 23 ব্যাচ, এইচএসসি 23 বা মেডিকেল 23 লেখেন। তাহলে মেডিকেল 23 এ প্রশ্ন আসছে কয়টা? 4টা। একটা আসছে হচ্ছে আয়ন শনাক্তকরণ থেকে, একটা আসছে হচ্ছে শিখা পরীক্ষা থেকে, আর 2টা আসছে হচ্ছে দ্রাব্যতার ম্যাথ থেকে। 2টা দ্রাব্যতার ম্যাথ। ওকে ফাইন। একটা আইডিয়া পাইলাম ভাই। ওকে ফাইন। একটা আইডিয়া পাওয়া গেল। ক্লিয়ার? ওকে। বলেন তো এতটুকু পর্যন্ত ঠিকঠাক আছে কিনা? এই এতটুকু পর্যন্ত ঠিকঠাক আছে একটু বলো তো? আমার মনে হয় ঠিকঠাক থাকবে। ঠিক আছে? তাহলে 23-24 এ 4টা প্রশ্ন গেল। 4টা প্রশ্ন কোন টপিক থেকে আসলো? এই টপিক থেকে আসলো। আপনি নিজেই একটু পরে বুঝতে পারবেন যে আপনার কোন টপিকটা বেশি পড়া উচিত। ওকে, আসেন। তারপর আমরা একটু দেখি 22 এ কি কি আসছে। মানে 2 বছর আগে 22 ব্যাচ কারা, 22 ব্যাচরা কি কি পরীক্ষার কি কি প্রশ্নের অ্যান্সার করছে আরকি। আসেন। তো এখানে কি দিছে? তড়িৎচুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য নিচের কোনটিতে সবচেয়ে বেশি? ওকে ফাইন। মানে এগুলার ভিতরে কোনটাতে তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু সবচেয়ে বেশি? আমরা সবাই জানি। দেখেন আমাদের সিরিয়ালটা ছিল এরকম। এই সিরিয়াল কিরকম ছিল বলতো? মহাজাগতিক রশ্মি, তারপরে গামা, তারপরে এক্স রে, তারপরে হচ্ছে ইউভি, তারপরে হচ্ছে আমাদের কি বলতো ভিজিবল রে, আইআর, তারপরে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এরকম টাইপের ছিল না? এরকম টাইপেরই কোন একটা সিরিয়াল ছিল, হোয়াটএভার। তার মানে আপনি কিন্তু জানেন যে নিচের দিকে গেলে কি হয়? নিচের দিকে গেলে ল্যামডার মান বৃদ্ধি পায়, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে তড়িৎচুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য নিচের কোনটিতে সবচেয়ে বেশি হবে? এই যে রেডিও ওয়েভ হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য রিলেটেড একটা প্রশ্ন আসছে। ওকে ফাইন। তার মানে আমরা বলতে পারি ল্যামডা রিলেটেড একটা প্রশ্ন আসছে। ওকে ওকে, ডান। এরপর আসেন, কারেন্সি নোটে সিকিউরিটির উপায় হিসেবে কোন বিশেষ রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হয়? ফসফোর, রাইট? ফসফোর। আমরা এটা জানি, জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মি। এটা আমাদের অনেক বেশি ফেমাস একটা প্রশ্ন। মানে এটা সিকিউতে অনুধাবনমূলকে আসতো, তাই না? আচ্ছা ফাইন। তার মানে এখানে ইউভির ব্যবহার, ইউভির ব্যবহার থেকে একটা প্রশ্ন আসছে। ওকে ফাইন, আইডিয়া। তারপরে ওকে ফাইন। তার মানে দেখেন 22 সালে গুণগত রসায়ন থেকে 2টা প্রশ্ন আসছে। 2টা প্রশ্ন কোন জায়গা থেকে দিল? আমরা একটু ওইটাকে আলাদা করে ফেলি। আসেন। তাহলে মেডিকেল 22 এ 2টা প্রশ্ন দিছে। 2টা প্রশ্ন কোন কোন জায়গা থেকে দিছে আমরা একটু আলাদা করলাম। একটা হচ্ছে ল্যামডার ভ্যালু থেকে দিছে, তরঙ্গ দৈর্ঘ্য থেকে দিছে আরকি, হ্যাঁ? তরঙ্গ দৈর্ঘ্য থেকে দিছে। আরেকটা দিছে হচ্ছে আমার ইউভির ব্যবহার থেকে দিছে, ইউভির ব্যবহার থেকে দিছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন এখানে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর যে পুরা পার্টটা, লাইমেন, বামার, পেশেন্ট, ব্র্যাকেট, ফোন, ওই টপিকটা থেকেই দিছে। ওকে ফাইন। তাহলে 22 সাল চলে গেল। ফাইন। এরপর আসেন আমরা একটু দেখি 21 সালে কি কি প্রশ্ন দিছে। 21 সালের প্রশ্ন আবার সবচেয়ে কঠিন। মানে 21 সালের প্রশ্নগুলো পারা একটু কঠিন। আচ্ছা প্যারা নাই। দেখেন, একটি দ্রাবকে 3টি পদার্থের দ্রাব্যতা দেওয়া আছে 12, 25, 32। কোন পদ্ধতিতে এই 3টি পদার্থকে পৃথক করা যাবে? আচ্ছা ক্লিয়ারলি একটু বলে রাখি, একদম ক্লিয়ারলি শুনেন। সেটা হচ্ছে দ্রাব্যতার ভিত্তিতে পৃথকীকরণ 2 ভাবে হয়। দ্রাব্যতার ভিত্তিতে পৃথকীকরণ কয় ভাবে হয়? 2 ভাবে হয়। একটা হচ্ছে আংশিক ক্যালাসন, আরেকটা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। আরেকটা কি? দ্রাবক নিষ্কাশন। এখানে আমরা ভুল করি, অনেকেই ভুল করি, হ্যাঁ? ভুল করা যাবে না। দ্রাবক নিষ্কাশন, আংশিক ক্যালাসন আর দ্রাবক নিষ্কাশন। ওকে, যে কোনো একটা অপশনে থাকবে, ওইটাই অ্যান্সার, শেষ। ইংলিশ টার্ম গুলো জেনে নিবেন, ডিওতে মাঝে মাঝে ইংলিশ টার্ম গুলো থেকে প্রশ্ন দেয়। যেমন এখানে কি দিছে? ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন মানে আংশিক ক্যালাসন। আবার দ্রাবক নিষ্কাশন, দুইটাই আছে। যেহেতু এটা সরাসরি হচ্ছে হাজারি স্যারের বইয়ের পার্ট থেকে আসছে, তাই এখান থেকে অ্যান্সার প্রেডিক্ট করা যায়। আচ্ছা আরেকটু বলে রাখি, যদি কখনো অর্গানিক কম্পাউন্ডের পৃথকীকরণ দেয়, নিঃসন্দেহে চোখ বন্ধ করে হচ্ছে দ্রাবক নিষ্কাশন বা ক্রোমোটোগ্রাফি, দুইটার একটা যে কোনো একটা দিয়ে দিবেন। এগুলা প্রত্যেক বছরই দেখবেন হচ্ছে গিয়ে 2-1টা কনফিউজিং প্রশ্ন আসে। এটার অ্যান্সার হচ্ছে সর্বসম্মতিক্রমে আংশিক ক্যালাসন। প্যারা খাওয়ার কারণ নাই। আমি জাস্ট বলে রাখলাম যে দ্রাব্যতার ভিত্তিতে পৃথকীকরণ 2 ভাবে হয়। যে কোনো একটা অপশনে থাকে, এই জায়গায় 2টাই আছে, অ্যান্সার এখানে আংশিক ক্যালাসন, হোয়াটএভার। এটা জরুরি না, জরুরি হচ্ছে কোন টপিক থেকে প্রশ্ন আসছে ওইটা। ওকে, তারপরে
অ্যামাইনো অ্যাসিড ও কার্বোহাইড্রেট মিশ্রণকে আলাদা করতে ওই যে দেখেন মানে একটু আগে বললাম না জৈব যৌগের যে পৃথকীকরণটা আছে। তো অ্যামাইনো অ্যাসিড ও কার্বোহাইড্রেট মিশ্রণকে আলাদা করতে কোন ক্রোমাটোগ্রাফিক পদ্ধতিটি সবচেয়ে ভালো? ওই যে পেপার ক্রোমাটোগ্রাফি। এটা ডিরেক্টলি বই থেকে দিছে। ফাইন। আচ্ছা। তারপরে আচ্ছা ২০ মানে ২১ চলে গেছে। তাহলে দেখেন একটু ভালো করে বুঝেন ২১ এর প্রশ্নগুলা ভালো করে একটু রিসার্চ করলে আপনি কি পাবেন? ২১ এর প্রশ্ন থেকে দেখা যায় গুণগত রসায়নের কোন পার্টটা থেকে প্রশ্ন দিছে? কোন পার্টটা থেকে প্রশ্ন দিছে? ওই যে বাংলা পড়া, আংশিক কেলাসন, পাতন, ক্রোমাটোগ্রাফি এগুলার ব্যবহার থেকে প্রশ্ন দিছে। ওকে, ফাইন। তাহলে আমরা একটু সুন্দর করে নোট করি। তাহলে মেডিকেল ২১ এ কি প্রশ্ন দিছে একটু দেখি, হ্যাঁ? তাহলে মেডিকেল ২১ এ ২ টা প্রশ্ন দিছে। ২ টাই কি আসলে ওই যে পাতন, কেলাসন এগুলার ব্যবহার থেকে ২ টা প্রশ্ন দিছে। পাতন, কেলাসন এগুলার ব্যবহার থেকে প্রশ্ন দিছে। ব্যবহার। কয়টা প্রশ্ন দিল? ২ সেট প্রশ্ন দিল। ২ টা প্রশ্ন দিল। ওকে, ফাইন। তাহলে আমাদের ৩ টা বছর চলে গেল। একটা জিনিস খেয়াল করছেন? ৩ বছরে কিন্তু ৩ প্যাটার্নের প্রশ্ন হইছে। ভালো করে তাকান। ২৪ এ একটা ভিন্ন প্যাটার্নের প্রশ্ন। সরি মানে ২৩ এ। ২২ এর প্রশ্নটা হচ্ছে ল্যামডা আর ইউভির ব্যবহার থেকে। ২১ এর প্রশ্নটা হচ্ছে পাতন, কেলাসন এগুলার ব্যবহার থেকে। মানে ৩ টা বছর ৩ ধরনের প্রশ্ন আসছে। আপনার বুঝতে হবে যে আসলে কোন ধরনের প্রশ্নটা পরীক্ষার হলে এইবার দিতে পারে। আমরা দেখি, দেখার পর আস্তে, আস্তে এখান থেকে আলোচনা করব। সমস্যা নেই। আচ্ছা, তারপরে আসেন। আমরা একটু ২০ এর প্রশ্নগুলো দেখি। দেখেন ২০ এ কোন জায়গা থেকে প্রশ্ন আসছে? এই যে এবার আবার রিপিট হবে। ২০ এ আসছে আবার বর্ণালী থেকে প্রশ্ন। কি দিছে? তড়িৎচুম্বকীয় বর্ণালীতে নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? একটু আগে ওই যে তরঙ্গ দৈর্ঘ্য একটা প্রশ্ন ছিল না? হ্যাঁ, এই যে টিবি ওয়েভ এটা কি সবচেয়ে বেশি, রাইট? ফাইন। তারপরে দেখি ২০ এ আর কি প্রশ্ন দিছে? পারমাণবিক ব্যাসের নিকটতম। এই ধরনের প্রশ্ন নরমালি দেয় না। এই ধরনের প্রশ্ন নরমালি দেয় না। খুব সম্ভবত এইটা অ্যান্সার বা একটু চেক করে নিন হোয়াটএভার। নরমালি দেয় না। এগুলো হচ্ছে জাহাঙ্গীরনগরের প্যাটার্ন। এগুলো নরমালি মেডিকেলে দেয় না। হুট করে ২ একটা দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে। দিছে ভালো কথা। অক্সিজেনের কতটি আইসোটোপ? আচ্ছা এটা ১৯ এ চলে গেছে। ফাইন। তাহলে মেডিকেল ২০ এ কয়টা প্রশ্ন আসছে গুণগত রসায়ন থেকে? ২ টা প্রশ্ন আসছে। একটা দিছে ল্যামডা থেকে, আরেকটা দিছে ইনফরমেটিভ ভ্যালু থেকে। ওকে ফাইন। আমরা একটু নোট করি। একটু পরেই আপনি আপনি সাজেশন পেয়ে যাবেন। একটু পরেই সাজেশন পেয়ে যাবেন। ওকে? আচ্ছা। তাহলে মেডিকেল ২০ এ মেডিকেল ২০ এ কি দিছে? মেডিকেল ২০ এ দিছে ল্যামডার ব্যবহার। ওই যে ল্যামডার কম বেশি মানে ল্যামডার ভ্যালু। একটু আগে কিন্তু একটা ল্যামডা পাইছেন। খেয়াল করছেন? ল্যামডার ভ্যালু থেকে প্রশ্ন দিছিল। এখন আবার ল্যামডার ভ্যালু থেকে প্রশ্ন দিছে। আরে সামনে আরো পাবেন, টেনশন নিয়েন না। আরেকটা দিছে ভ্যালু রিলেটেড ইনফরমেশন। ভ্যালু রিলেটেড ইনফরমেশন এগুলো খুবই কম আসে। আমরা একটু পরে আলোচনা করব, সমস্যা নাই। ওকে, ডান? আমাকে একটু বলেন তো ভাইয়া ১, ২, ৩, ৪ ডান মানে ৪ টা বছরের ব্যাপারটা আপনি কি ধরতে পারছেন কি একটু বলেন? ওকে? আমার মনে হয় দেখা যাচ্ছে। দেখা যাবে আশা করি। ঠিক আছে? ওকে, ডান। মানে ২১ মানে আমাদের ২৩ তারপরে হচ্ছে গিয়ে ২২ তারপরে হচ্ছে ২১ তারপরে ২০। ৪ টা বছরের প্রশ্ন কিন্তু আপনার সামনে গুণগত রসায়নের। আপনারে বুঝতে হবে যে মেডিকেলে আপনি যেখানে পরীক্ষা দিতে যাচ্ছেন, ওইখানে কেমন প্রশ্ন দেয়। এইটা যদি আপনি ধরতে পারেন তাইলে দেখবেন এত কিছু পড়া লাগবে না। টেনশন নাই। ওকে? ওকে। আমার মনে হয় ঠিক আছে। ডান। তারপরে আসেন। আমরা একটু দেখি ১৯ এ কি প্রশ্ন আসছে, হ্যাঁ? ১৯ এ প্রশ্ন দিছে আইসোটোপ থেকে। আহারে! দেখেন অক্সিজেনের কতটি আইসোটোপ পাওয়া যায়? অক্সিজেনের ৩ টা আইসোটোপ পাওয়া যায় মনে হয়। তাই না? ৩ টা আইসোটোপ না? ৩ টা আইসোটোপ পাওয়া যায়। ওকে। সোডিয়াম আয়নে কতগুলা ইলেকট্রন থাকবে? আহারে! এই ধরনের প্রশ্নই তো আমরা চাচ্ছি, রাইট? এই ধরনের প্রশ্নই তো আমরা চাচ্ছি। যে সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন থাকবে? আয়নে ইলেকট্রন থাকে আসলে ১০ টা। হ্যাঁ? এখানে একটু অপশনে ভুল আছে। ১০ টা থাকবে। আচ্ছা এখানে ১ না, এখানে আসলে ১০ হবে। তাহলে ১০ টা থাকবে। সোডিয়াম প্লাসে ইলেকট্রন কয়টা থাকে? ১০ টা থাকে। আপনিও জানেন, আমিও জানি। ওকে ফাইন। নিচের কোনটিতে ফ্ল্যাম টেস্টে গোল্ডেন ইয়েলো পাওয়া যায়? মানে সোনালী হলুদ। সোনালী হলুদ কার শিখা পরীক্ষায় পাওয়া যায়? ফ্ল্যাম টেস্ট মানে শিখা পরীক্ষা। কার শিখা পরীক্ষায় সোনালী হলুদ পাওয়া যায়? খুবই ফেমাস জিনিস, সোডিয়ামের শিখা পরীক্ষায় পাওয়া যায়। ওকে। তারপরে আচ্ছা ফাইন। তাহলে এবার একটু দেখেন ১৯ এ প্রশ্ন দিছে টোটাল ৩ টা। ৩ টা প্রশ্ন আমরা যদি একটু একসাথে করি তাহলে কি পাবো দেখি। ৩ টা প্রশ্নকে আমরা একটু একসাথে করি, হ্যাঁ? তাহলে মেডিকেল ২৩ এ সরি ১৯ এ প্রশ্ন দিছে টোটাল ৩ টা। একটা দিছে শিখা পরীক্ষা থেকে, একটা দিছে হচ্ছে গিয়ে ওই যে আইসোটোপ থেকে,
আরেকটা দিল হচ্ছে ওই যে প্রোটন নিউট্রন ইলেকট্রন, মানে আইসোটোপের আন্ডারে আর কি। হ্যাঁ, মানে প্রোটন নিউট্রন, এটা টাইপটার নাম কি, মানে কণা, কণিকা রিলেটেড, কণিকা আর আইসোটোপ, কণিকা আইসোটোপ, কণিকা আর আইসোটোপ। ওকে, তাহলে এখান এখান থেকে টোটাল 3টা প্রশ্ন দিল, মানে কণিকা থেকে একটা প্রশ্ন দিছে, আইসোটোপ থেকে একটা প্রশ্ন দিছে, মানে টোটাল 3টা প্রশ্ন দিছে। তাহলে মেডিকেল 19 শেষ। মেডিকেল 19 এর ব্যাপারটা আপনি দেখলেন, রাইট? ওকে, তারপর আসেন মেডিকেল 18 তে আমরা যাই, দেখি 18 সালে কি কি প্রশ্ন দিছে। ওকে, এবার একটু দেখি 18 তে। 18 তে আবার আইসোটোপ থেকে প্রশ্ন দিছে। বলছে নিচের কোন মৌলটি স্থায়ী আইসোটোপ আছে? একমাত্র সোডিয়াম, সোডিয়ামের স্থায়ী আইসোটোপ আছে, রাইট? একটাই আইসোটোপ, স্থায়ী আইসোটোপ। ওকে, ফাইন। তারপর পারদের রেখা বর্ণনীতে কোন রংটি সুস্পষ্টভাবে দেখা যায় না? কমলা কালার। এটা খুবই ফেমাস প্রশ্ন, অনেক জায়গাতে, অনেক ভার্সিটিতে আগে আসতো। আচ্ছা, এবার আমরা আবার একটু 18 সাল শেষ করে ফেলছি। 18 তে কয়টা প্রশ্ন দিছে গুণগত রসায়ন থেকে? 2টা প্রশ্ন দিছে। আসেন আমরা একটু আবার নোট করি। তাহলে মেডিকেল 18 তে প্রশ্ন দিল কয়টা? 2টা। কি কি প্রশ্ন দিল? একটা দিল হচ্ছে আইসোটোপ থেকে, আরেকটা দিল কোন জায়গা থেকে? আরেকটা দিল ওই যে বর্ণালীর কালার, বর্ণালী কালার এগুলা, হ্যাঁ, বর্ণালী কালার। ওকে, ফাইন। তাহলে 18 সাল চলে গেল, রাইট? ওকে, ওকে। এবার আসেন আবার, এবার দেখি 17-18 সিজন, মানে হচ্ছে আমাদের বেলায়, আমাদের ব্যাচ 17-18। ওকে, তাহলে 17-18 তে কি প্রশ্ন দিছে দেখি। যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা বা পারমাণবিক ভর একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদের কি কি বলা হয়? আইসোবার বলা হয়, তাই না? ভর সংখ্যা সেম থাকলে কি বলা হয়? আইসোবার বলা হয়। ওকে, ভালো প্রশ্ন। আচ্ছা, তারপর দ্রবণে সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে, আচ্ছা এটা আবার 16-17 তে চলে গেছে। তার মানে 17 সালে গুণগত রসায়ন থেকে প্রশ্ন দিছে। কয়টা প্রশ্ন দিছে রে? একটা প্রশ্ন দিছে। আসেন আমরা একটু মেডিকেল 17 লিখে রাখি। কয়টা প্রশ্ন দিল? একটা। একটা দিল কি ওই যে আইসোটোপ, আইসোবার, ওই টপিকটা থেকে। আইসোটোপ পড়লে তো আইসোবার, আইসোটোন এগুলো আপনি এমনিই পড়েন। তার মানে মেডিকেল 17 তে একটা প্রশ্ন দিছে। ফাইন, গট ইট, গট। তারপর এবার আসেন 16-17 তে। 16-17 তে মেডিকেলে গুণগত রসায়ন থেকে কয়টা প্রশ্ন দিছে দেখি। সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণের জন্য কোনটা লাগে? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট লাগে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এই যে এটা কিন্তু 23-24 রিপিট হয়েছে, খেয়াল করেন। এটাই কিন্তু 23-24 আসছে, মানে এই বছর মেডিকেলে আসছে। 16-17 একটা প্রশ্ন এই বছর মেডিকেলে আসছে। পটাশিয়ামের শনাক্তকরণ, মানে সোডিয়াম, সরি, সোডিয়ামের শনাক্তকরণ। সোডিয়াম আয়ন শনাক্ত করা হয় কি দিয়ে? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে, রাইট? ওকে, ফাইন। তারপর অবলোহিত রশ্মির ব্যবহার নয় কোনটি? অবলোহিত রশ্মির ব্যবহার নয় কোনটি? ভালো করে তাকান। রিমোট কন্ট্রোল, তারপরে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ, ফিজিওথেরাপি, তিনটাই কিন্তু আইআর এর ব্যবহার। অবলোহিত মানে কি? আইআর, রাইট? অবলোহিত মানে হচ্ছে আইআর। তাহলে আইআর এর ব্যবহার কিন্তু তিনটা। টিভি সিগন্যাল, টিভি সিগন্যালটা আইআর এর ব্যবহারের ভিতরে পড়বে না, তো টিভি সিগন্যাল হচ্ছে অ্যান্সার। তার মানে কি, এই যে আবার ওই যে ল্যামডার ব্যবহার, ল্যামডার ব্যবহার, কার ল্যামডা বেশি অথবা ল্যামডার ব্যবহার, এই ধরনের প্রশ্ন কিন্তু দিতেছে। ওকে, ফাইন। আচ্ছা, তারপর আর কি প্রশ্ন আসছে 16-17 তে? ভালো করে তাকান কি দিছে এখানে। কোন মৌলের বিভিন্ন উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা জানার জন্য কোনটির নীতি ব্যবহার করা যায় না? আমরা জানি আউটবাউ, পলির বর্জন নীতি, হুন্ডের নীতি, তিনটাই ইউজ করা হয়। ইউজ করা হয় না কোনটা? প্লাঙ্কের নীতি। প্লাঙ্কের নীতি তো ভাই এটার সাথে কানেক্টেড না। প্লাঙ্কের নীতির সাথে ইলেকট্রন কয়টা বসবে অরবিটালে, এটার সাথে কোনো কানেকশন আছে না। ওকে, ফাইন। তার মানে প্লাঙ্কের নীতি, ফাইন। তারপরে আর কি আছে? আচ্ছা, নিচের কোন সালফেট লবণ অদ্রবণীয়? আমরা সবাই জানি, ভালো করে তাকান, আমরা সবাই জানি। একটু এইভাবে পড়বেন এই জিনিসগুলো, হ্যাঁ। এগুলো তো আমরা ওই যে অ্যাডমিশন ব্যাচ বলেন, একাডেমিক ব্যাচ বলেন, ডিটেলস ব্যাচ বলেন, সব জায়গাতেই পড়াইছি, রাইট? এগুলো খুবই ফেমাস প্রশ্ন। বেরিয়াম সালফেট একটু বলে রাখি, যেমন মনে করেন এই যে বিরিয়ানি, মোগলাই, কাবাব, সারের বাটিতে রাখো, এরকম আমরা পড়তাম না ছোটবেলায়? গ্রুপ 2 এটা, রাইট? গ্রুপ 2। তাহলে বেরিলিয়াম সালফেট, বেরিয়াম সালফেট, আমরা রেডিয়াম বাদ দিলাম। তাহলে এই দুইজনে, এই যে এই পার্টটা ভালো করে তাকান, এই পার্টটা ভালো করে তাকান। দেখেন এই এই জায়গার কাহিনীটা কি, এই বেরিয়ামের আকার বড়, বুঝছেন? বেরিয়ামের আকার বড়, বেরিয়ামের আকার বড়, আবার সালফেটেরও আকার বড়। তো এদের ভিতরে ল্যাটিস এনার্জির ভ্যালু অনেক বেশি, বুঝছেন? এদের ভিতরে ল্যাটিস এনার্জি অনেক বেশি। ল্যাটিস এনার্জি অনেক বেশি থাকায় দ্রাব্যতা কম হয়। দ্রাব্যতা কি হয়? দ্রাব্যতা কম হয়, দ্রাব্যতা কম হয়। আবার একটু খেয়াল করেন, এই জিনিসটা ছোট, এটা কি ছোট, আর এটা কি, এটা হচ্ছে বড়, হ্যাঁ, এটা হচ্ছে বড়। এই যে এই সালফেটটা হচ্ছে বড়। তাহলে যেহেতু একজন ছোট একজন বড়, তার মানে কি এদের ভিতরে বন্ডিংটা, ল্যাটিস এনার্জিটা অত বেশি থাকে না। তাই কি হয়?
তাই এখানে ল্যাটিস এনার্জি যেহেতু কম থাকে, তাই এখানে সলভেশন এনার্জি বা হাইড্রেশন এনার্জি বেশি থাকে। সলভেশন এনার্জি বা হাইড্রেশন এনার্জি বেশি থাকে, তাই ওরা দ্রবণীয় হয়। তাহলে দ্রবণীয় হয় না কারা বা দ্রাব্যতা কম কাদের? ওই যে নিচের নিচের সালফেট, নিচের কার্বনেটদের। ওকে, আচ্ছা ফাইন। তাহলে বেরিয়াম সালফেট হচ্ছে এখানে অ্যান্সার, মানে কার দ্রাব্যতা কম কার দ্রাব্যতা বেশি, এরকম একটা প্রশ্ন দিছে মেডিকেল 16-17-তে। ফাইন। মেডিকেল 15-16-তে আমরা একটু পরে যাচ্ছি। ফাইন। তাহলে 16-17-তে আবার 4টা প্রশ্ন দিছে। কয়টা প্রশ্ন দিছে? 4টা প্রশ্ন দিল, তাই না? না, হ্যাঁ 4টা প্রশ্ন দিছে। ওকে ফাইন। আমরা আসেন 4টা প্রশ্ন একটু নোট করি। তাহলে মেডিকেল 16-তে কয়টা প্রশ্ন দিল বলেন? 4টা প্রশ্ন দিছে। একটা দিল হচ্ছে আয়ন শনাক্তকরণ থেকে। আয়ন শনাক্তকরণ থেকে অলরেডি একটা প্রশ্ন দিল। আচ্ছা, তারপর আরেকটা কি দিল? দ্রাব্যতা। কার দ্রাব্যতা কম বেশি? দ্রাব্যতা কম বেশি। ওকে। আর কি দিল বলেন? আর মাত্র যে দিল হচ্ছে গিয়ে আপনাদের কি বলতো? 1 সেকেন্ড একটু চেক করে নিই, হ্যাঁ? ওকে। একটা হচ্ছে দ্রব্যতা কম বেশি, নীতি থেকে প্রশ্ন দিছে, আইআর এর ব্যবহার দিছে। তার মানে কি? ল্যামডার ব্যবহার। আর ওই যে নীতি, ইলেকট্রন বিন্যাসের নীতি, হ্যাঁ নীতি, আউফবাউ নীতি, হুন্ডের নীতি, প্ল্যাঙ্কের নীতি, এই নীতিগুলা থেকে দিছে। তাহলে 4টা প্রশ্ন দিছে। দেখেন 8টা সালের প্রশ্ন আপনার সলভ করা শেষ। 8টা সালে প্রশ্ন কোন জায়গা থেকে দিছে তারা, মানে মেডিকেলে কোন জায়গা থেকে গুণগত রসায়নের 8টা সালে প্রশ্ন আসছে আপনি অলরেডি বুঝে গেছেন। একটু বলেন তো আগে যে এতটুকু পর্যন্ত ঠিক আছে কিনা, ধরেন তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। আপনারা ভুল করেন বুঝছেন, আপনারা ভাবেন কি মানে টিচাররা সব জানে, আসলে ব্যাপারটা এরকম না। জিনিসটা হচ্ছে আপনারা নিজেরা চাইলেই সবকিছু জানতে পারবেন। আপনি একটু বারবার প্রশ্ন ব্যাংকটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, বা এই চ্যাপ্টারের প্রশ্নগুলা কি আসলে নির্দিষ্ট টপিক থেকে আসে নাকি বিভিন্ন টপিক থেকে আসতে পারে। কথা বুঝা গেছে? তো এই জন্যই আসলে আজকের অ্যানালাইসিস মূলক ক্লাসটা। সলভ ক্লাস তো জরুরি না, প্রশ্ন সলভ করা তো জরুরি না, জরুরি হচ্ছে গিয়ে অ্যানালাইসিসটা। ওকে, ডান। ডান। ওকে, দেখা যাচ্ছে আই গেস। হ্যাঁ, দেখা যাচ্ছে। ফাইন। এরপর আসি, আমরা একটু এই পেজটাকে একটু ছোট করে ফেলে আসেন, হ্যাঁ? এই কি হলো? 1 সেকেন্ড। হ্যাঁ, পেজটারই ছোট করে দিল। যা আছে কপাল। ওকে, আচ্ছা দেখা যাবে আই গেস। দেখা যাবে। হ্যাঁ, দেখা যাবে। ঠিক আছে। এরপর আসেন। আমরা একটু মেডিকেল 15 তে ঢুকি। মেডিকেল 15 ব্যাচে। 15 ব্যাচ হচ্ছে গিয়ে আপনার আমাদের 2 ব্যাচ সিনিয়র আরকি। নিচের কোনটির আইসোটোপ একটি? ওই যে একটু আগে বলছিলাম না সোডিয়ামের স্থায়ী আইসোটোপ আছে। তার মানে কি? এখানে আইসোটোপ থেকে প্রশ্ন আসছে। ফাইন। তারপরে ক্যাথোড রশ্মি কি? ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রন। ক্যাথোড রশ্মি থেকে আগে প্রশ্ন আসতো, একটু পরে দেখবেন। ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রন। ওকে? আচ্ছা 15 তে আছি? হ্যাঁ 15 তে আছি। এখনো 15 তে আছি। এমআরআই অর্থ কি? ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। ওকে ফাইন। মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয়? ওই যে টেলিফোনে। আমরা জানি ২ টা আছে। রেডিও ওয়েভ আছে, আরেকটা হচ্ছে গিয়ে কি মাইক্রোওয়েভ আছে। মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয়? টেলিফোনে। ওকে? আচ্ছা ফাইন। তারপরে নিচের কোনটি, নিচের কোনটি হচ্ছে গিয়ে নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানি রূপে ব্যবহার করা হয়? ইউরেনিয়াম 235, এটা খুবই ফেমাস প্রশ্ন। এটাতে আসতেছি একটু পরে। তাহলে 15-16 তে দেখেন ভালো করে। 15-16 তে 4টা প্রশ্ন দিছে। একটা দিছে আইসোটোপ থেকে, একটা দিছে ক্যাথোড রশ্মি থেকে, একটা দিছে এমআরআই থেকে। 1 সেকেন্ড আসেন। তাহলে মেডিকেল কততে? মেডিকেল 15 তে, রাইট? মেডিকেল 15 তে। আমি একটু কালারটা চেঞ্জ করি। হ্যাঁ। মেডিকেল 15 তে। তাহলে মেডিকেল 15 তে কয়টা প্রশ্ন আসছে? 4টা প্রশ্ন আসছে ভাই। 4টা প্রশ্নের মধ্যে একটা আসছে কোন জায়গা থেকে? একটা আসলো ভাই শিখা পরীক্ষা থেকে। সরি, শিখা পরীক্ষা না। একটা আসছে হচ্ছে গিয়ে ওই যে মাইক্রোওয়েভ মানে ল্যামডার ব্যবহার, সোজা হিসাব ল্যামডার ব্যবহার। একটা আসলো হচ্ছে, একটা আসলো কি বলেন তো? মাত্র যে সলভ করলাম। এই কথা বলে না। ল্যামডার ব্যবহার থেকে একটা আসলো, তারপরে আসলো হচ্ছে গিয়ে আইসোটোপ থেকে। তারপরে আর কি আসলো? ক্যাথোড রশ্মি কি? মানে কি? এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ওই জায়গা থেকে আসছে। কণিকা থেকে আসছে, রাইট? কণিকা থেকে আসছে। আর কোন জায়গা থেকে আসলো একটু চেক করে আসেন।
এমআরআই অর্থ কি, মানে ওই যে আমার ল্যামডার ব্যবহার, ল্যামডার আশেপাশের পড়ালেখাই তো এই এমআরআই, মানে আইআর, তারপরে ইউভি, রাইট, এনএমআর, এগুলো তো ল্যামডার আশেপাশের পড়া। তার মানে ল্যামডার ব্যবহার থেকে আসলে দুই সেট প্রশ্ন আসছে, দুইটা প্রশ্ন আসছে, আইসোটোপ আর কণিকা থেকে একটা করে প্রশ্ন আসছে। এটা হচ্ছে মেডিকেল 15 গেল। ওকে ফাইন। এরপর আসেন, এরপর আমরা কই চলে যাব, মেডিকেল 14তে চলে যাব। দেখছেন 10 সাল কিন্তু শেষ, 10 সাল শেষ, 10টা সাল শেষ। ওকে, এবার হচ্ছে মেডিকেল 14। আচ্ছা, তাহলে নিচের কোনটি নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানি রূপে ব্যবহার করা হয়? এটা কিন্তু আইসোটোপের প্রশ্ন। এই এটা কোন জায়গার প্রশ্ন? আইসোটোপের প্রশ্ন। ওকে, আইসোটোপের প্রশ্ন। তারপরে ইনফ্রারেড আলো তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডার প্রশ্ন। দেখেন ল্যামডার প্রশ্ন, এটা হচ্ছে এটা। ওই যে 780 থেকে আমরা কি জানি বলতো, 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার, রাইট, এরকম প্রশ্ন ছিল না? এরকমই তো প্রশ্ন ছিল। এটা হচ্ছে কি আসলে অ্যান্সার। তাহলে এটা কি ল্যামডার ভ্যালু, ল্যামডা থেকে প্রশ্ন আসছে আর কি, ল্যামডা থেকে প্রশ্ন আসছে। তারপর গ্লুকোজ ও বেনজোইক অ্যাসিড, আচ্ছা এটা একটু পরে দেখতেছি, 14 শেষ, 14 রেখে আগে একটু কালেক্ট করে ফেলি। আইসোটোপ আর ল্যামডা, আইসোটোপ আর ল্যামডা। তাহলে মেডিকেল 14তে কি প্রশ্ন আসছে দেখি। মেডিকেল 14তে প্রশ্ন আসছে দুইটা, একটা হচ্ছে আইসোটোপ, একটা হচ্ছে ল্যামডা। ওকে, ওকে, ভেরি গুড। তারপর এরপর হচ্ছে মেডিকেল 13-14, গ্লুকোজ ও বেনজোইক অ্যাসিডের মিশ্রণ থেকে গ্লুকোজকে আলাদা করা হয় ঊর্ধ্বপাতনের মাধ্যমে, রাইট, ঊর্ধ্বপাতন। আমরা জানি গ্লুকোজ, তারপরে হচ্ছে আপনার কি বলে কর্পূর, নিশাদল, রাইট, গন্ধক, বেনজোইক অ্যাসিড, এই ধরনের জিনিসগুলা দেখা মাত্র আমরা কিসের কিসের কথা বলবো? ঊর্ধ্বপাতন বা সাবলিমেশনের কথা বলবো, রাইট। একবারে তাপ দিলে কঠিন থেকে গ্যাসে পরিণত হয়, ওইটা কি আমাদের ঊর্ধ্বপাতন ছিল। এটা ঊর্ধ্বপাতন থেকে দিছে। কোবাল্ট 60 হতে কোন ধরনের রশ্মি নির্গত হয়? এটা কি গামা না অ্যান্সার? যেটাই হোক, অ্যান্সার যেটাই হোক, কোবাল্ট 60 হতে কোনটা নিঃসৃত হয়? ওকে ফাইন। তারপরে প্রোটন সংখ্যা কয়টা? অক্সিজেন পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কয়টা? আহা, এই ধরনের প্রশ্ন তো ড্রিম। কোনটা নেসলার বিকারক? K2HgI4 হচ্ছে নেসলার বিকারক, আমরা জানি। অক্সিজেনের কয়টা? এটা 8টা, রাইট। ওকে, তারপরে বৃষ্টির পানি হতে, আচ্ছা বৃষ্টির পানিতে যাইতেছি। তাহলে দেখেন 13-14তে গুণগত রসায়ন থেকে প্রশ্ন দিছে কয়টা? 4টা প্রশ্ন দিছে। কয়টা দিছে? 4টা প্রশ্ন দিছে। একটা দিছে হচ্ছে গিয়ে শিখা পরীক্ষা থেকে, সরি আয়ন শনাক্তকরণ থেকে, একটা দিছে কণিকা থেকে, একটা দিছে আইসোটোপ থেকে, একটা দিছে পাতন থেকে। মানে ভ্যারাইটি, ভ্যারাইটির প্রশ্ন। ওকে, ভ্যারাইটির প্রশ্ন, ভ্যারাইটির প্রশ্ন। আসেন আমরা একটু নোট করে ফেলি। তাহলে মেডিকেল 13তে, মেডিকেল 13তে প্রশ্ন আসছে টোটাল কয়টা? 4টা। কয়টা প্রশ্ন আসলো? 4টা প্রশ্ন আসলো। একটা দিল কি, সব খালি ভুলা যায়, একটা দিল হচ্ছে আইসোটোপ থেকে, এটা আমার মনে থাকলো। ওকে ফাইন। একটা দিল হচ্ছে কণিকা থেকে। ওকে ফাইন, কণিকা থেকে দিল। একটা দিল হচ্ছে আয়ন শনাক্তকরণ থেকে, নেসলার বিকারক জিজ্ঞাসা করছে, কোনটা নেসলার বিকারক। ওকে ফাইন। তারপর আরেকটা জানি কি ছিল, মাত্র দেখলাম যে আইসোটোপ, কণিকা। আচ্ছা, আরেকটা দিছে হচ্ছে গিয়ে আমাদের ওই যে ক্যালাসন, পাতন, এগুলা পাতন ক্যালাসন থেকে, পাতন ক্যালসিয়াম। ওকে ফাইন। এবার একটু 12তে যাই, মেডিকেল 12তে যাই। আর লাগবে না, যদিও আর লাগে না, বুঝছেন, এগুলো আগের কালের সিলেবাস, এগুলো আগের কালের সিলেবাস। তারপরে একটু যাই মেডিকেল 12তে, দেখি কি আসছে। মেডিকেল 12তে কি আসছে একটু চেক করে আসেন। মেডিকেল 12তে আসছে বৃষ্টির পানি থেকে লবণ পৃথক করার পদ্ধতির নাম কি? পাতন। ওকে ফাইন, পাতন। ইলেকট্রনের ভর কত গ্রাম? এই যে ভ্যালু রিলেটেড প্রশ্ন। আমরা জানি 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 28 বা 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 31। এটা কি কেজিতে, আর 28 হচ্ছে গ্রামে, রাইট। তাহলে ইলেকট্রনের ভর রিলেটেড একটা ভ্যালু দিছে। ওকে ফাইন। তারপর আর কি দিছে? ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা 35 হলে প্রোটন ও নিউট্রন কয়টা? প্রোটন তো 17টা, তাহলে নিউট্রন কয়টা হবে? 18টা। 17 আর 18 হবে, কমন সেন্স। ক্লোরিন হচ্ছে 17 নাম্বার। আচ্ছা, তারপর নিচের কোন যৌগটির দ্রাব্যতা সবচেয়ে কম? আচ্ছা, দ্রাব্যতা সবচেয়ে কম, যাচ্ছি। ফাইন। তাহলে 12-13 পর্যন্ত আগে আমরা একটু সিস্টেম করে দিই। এটা হচ্ছে কণিকা থেকে দিছে, এটা দিছে কণিকা থেকে, এটা দিছে পাতন থেকে। ওকে ফাইন। তাহলে 12তে প্রশ্ন দিছে কণিকা আর পাতন, কণিকা আর পাতন থেকে। ফাইন। একটু ভালো করে তাকায় দেখেন, এই জায়গাটায় না, এই জায়গায় গত 12 বছরে গুণগত রসায়ন থেকে কি কি আসছে? সব আছে।
এখন আপনার কাছে আমার প্রশ্ন, কেউ যদি আপনাকে বলে যে এই টপিকটা পইরা যাও গুণগত রসায়নের জন্য, আসলে কি এটা বলা উচিত? আপনার নিজের বোঝা উচিত না যে প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসতেছে? আপনি বুঝতেছেন যে ভাইয়া বারবার মানে আয়ন শনাক্তকরণ, শিখা পরীক্ষা, ল্যামডার ব্যবহার, ল্যামডার ব্যবহার, ল্যামডার ভ্যালু গুলা, ছোটখাটো ভ্যালু গুলা, দৃশ্যমান অঞ্চলের ভ্যালু কত, এগুলার ব্যবহার কোন কোন জায়গায় হয়, তারপরে হচ্ছে আপনার ল্যামডার আপনার আইআর এর ব্যবহার গুলা কোন জায়গায় হয়, এই প্রশ্নগুলা বেশি আসতেছে। আংশিক কেলাসন, পাতন, এই জায়গা থেকে প্রশ্নগুলো বেশি আসতেছে, আসতেছে কিনা? আসতেছে। আপনার সামনেই এখানে অ্যানালাইসিসটা আছে। আপনার সামনে এখানে আপনি যেই ভাষায় বলেন, স্ট্যাট বলেন, পরিসংখ্যান বলেন, আপনার সামনেই এখানে আছে যে আপনি পরিসংখ্যান থেকে কি দেখতে পাচ্ছেন? গত 12 বছরে মেডিকেলে গুণগত রসায়ন থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। রাইট? দ্রাব্যতা থেকে প্রশ্ন কিন্তু খুবই কম আসতেছে। দ্রাব্যতা থেকে প্রশ্ন খুবই কম আসতেছে। গুণগত রসায়ন যখনই কেউ কোন টিচার পড়ায়, সবার আগে কোন টপিক পড়ায়? দ্রাব্যতা পড়ায়। বাট দ্রাব্যতা থেকে কিন্তু মেডিকেলে এত বেশি প্রশ্ন আসে না। লাস্ট ইয়ার ২ টা প্রশ্ন দিছে। একটা লজিক্যাল প্রশ্ন আর একটা ইললজিক্যাল প্রশ্ন দিছে। দিতেই পারে। মেডিকেলের এনাফ রাইট আছে। তারা প্রশ্ন দিতেই পারে। বাট আপনার কথা হচ্ছে আপনি কোন টপিক গুলো পড়ে যাবেন, কোনগুলো স্কিপ করবেন। ক্লিয়ার? আমাকে একটু বলেন তো এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা? বলেন। ওকে? পরশু আইবি এক্সাম। ওরে! কত জায়গায় এক্সাম দিবি বাবা? আমার মনে হয় সবকিছু ঠিকঠাক আছে। ওকে? আচ্ছা। আর ৫-১০ মিনিট জ্বালাবো। হ্যাঁ? আর ৫-১০ মিনিট জ্বালাবো আপনাদেরকে। আসেন, 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 আসেন। সরি। এই আর ৫-১০ মিনিট। এরপরে ক্লাস কেটে দিব। সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা। যারা হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য একটা ঘোষণা। তাদের জন্য একটা ঘোষণা। সেটা হচ্ছে আমাদের কিন্তু ঢাকা ভার্সিটি লাস্ট হোপ চলতেছে আপনারা জানেন। তো আপনারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছেন ভালো কথা। বাট কেউ যদি চান এই মোমেন্টে ডিউর জন্য শেষ মোমেন্টের প্রিপারেশন নিবেন, কোন টপিক গুলো থেকে বেশি প্রশ্ন আসে? থিওরিতে সমস্যা আছে বা সামহাউ কোনো কিছুতে সমস্যা আছে, কেমিস্ট্রিতে সমস্যা আছে। আপনি তো এতদিন পড়ছেন, বিভিন্ন জায়গায় পড়ছেন। হয়তো আমার কাছে পড়েন নাই। তো যারা আমার কাছে পড়েন নাই, এই মোমেন্টে ডিউর প্রিপারেশন নিতে চাচ্ছেন, তারা চাইলেই কিন্তু আমাদের ডিউ কেমিস্ট্রি লাস্ট হোপ ব্যাচে ভর্তি হইতে পারেন। পুরাটাই আপনার ইচ্ছা। ইভেন আপনার এটাও মনে হইতে পারে যে এনাম ভাই এখন আর কিসের ক্লাস, এখন ক্লাস করার দরকার নাই, আমি শুধু এক্সাম দিব। ফাইন, ভালো ডিসিশন। আপনি এতদিন ক্লাস করছেন, আপনার সব পড়া শেষ, আপনি এখন শুধু এক্সাম দেন, আপনার এই ব্যাচের দরকার নাই। এই ব্যাচটা কাদের জন্য? যারা কিছুই পড়ে নাই, যারা কিছুই পড়ে নাই বা যারা পারে না বা যাদের অনেক সমস্যা, তারা চাইলে এটাতে ভর্তি হতে পারে। ওকে? আর 25 ব্যাচ, আজকে জানুয়ারি মাসের 1 তারিখ, নতুন বছর, আপনাদের জন্য আপনাদের কাঙ্ক্ষিত ব্যাচ, রিভিশন ব্যাচ, রিভিশন ব্যাচ লঞ্চ হয়ে গেছে আজকে। আপনারা চাইলে ভর্তি হয়ে নেন। আমরা মূল আলোচনায় ফিরি। আচ্ছা, এরপরে আসেন, 12 পর্যন্ত চলে গেছে। মেডিকেল 11-12তে কোনো প্রশ্ন দেয় নাই গুণগত রসায়ন থেকে। মেডিকেল 11-12তে কোনো প্রশ্ন হয় নাই গুণগত রসায়ন থেকে। তার মানে আমরা চাইলেও পাবো না এই জায়গা থেকে প্রশ্ন। রাইট? ওকে। এরপরে আসেন। মেডিকেল 10-11তে একটা প্রশ্ন আসছে। ওই যে সেম প্যাটার্নের প্রশ্ন। দ্রাব্যতা কার বেশি কার কম? বেরিয়াম সালফেট। ওকে। তারপর এই যে দেখেন, এগুলো অনেক আগের প্রশ্ন, 10-11 প্রশ্ন, অনেক আগের প্রশ্ন। এগুলো এখন সিলেবাসে নাই। দ্রবণের জন্য নিম্নের কোনটি সঠিক? দ্রবণের জন্য নিম্নের কোনটি সঠিক? মিশ্রণের আয়তন সমান হয়, এই কথাটা সঠিক। তারপরে কোন মিশ্র তরলের স্ফুটনাঙ্ক নিম্নের কত ডিগ্রি সেন্টিগ্রেড হলে আংশিক পাতন হয়? মাথায় রাখবেন, ওই যে 40-এর কম হইলে মানে কাছাকাছি হইলে, হ্যাঁ 40-এর কম হইলে মনে হয়। এটা একটু চেক করে নিবেন। 40-এর কম বা 40-এর বেশি এরকম কিছু একটা আছে আপনাদের বইয়ে। আচ্ছা, নিচের কোনটি অধিশোষণ ক্রোমাটোগ্রাফি? মানে আগের কালের প্রশ্নগুলা দিছে। দেখেন এগুলা কিন্তু আগের প্রশ্ন। হ্যাঁ, আগের প্রশ্ন। ওকে? আচ্ছা। তারপরে পটাশিয়াম নাইট্রেট নিচের কোন শ্রেণীর ক্যালাস গঠন করে? এইগুলো আমাদের বর্তমান বইয়ে নাই। এগুলো আমাদের বর্তমান সিলেবাসে নাই। জাস্ট একবার দেখানো, এই যে এখানে কিছু জিনিস আছে। অল্প জিনিস মাথায় রাখবেন। যেমন সোডিয়াম ক্লোরাইড, তারপরে ডায়মন্ড, এগুলা কি? এগুলা হচ্ছে ঘনক বা কিউবিক। এটা একটু মাথায় রাখবেন। এটা কোন জায়গায় আসবে জানেন? এটা জাহাঙ্গীরনগরে আসবে। এটা কোন জায়গায় আসবে জানেন? জাহাঙ্গীরনগরে আসবে। জাহাঙ্গীরনগরে এই জায়গা থেকে প্রশ্ন দেয়, ভালো প্রশ্ন দেয়। তারপরে আসেন, আপনার আর বেশি কিছু জানতে হবে না। এই যে পটাশিয়াম নাইট্রেটটা অনেক আসে। পটাশিয়াম নাইট্রেট, বেরিয়াম সালফেট, এটা কি? অর্থরম্বিক। অর্থরম্বিক। তারপরে আর কোনটা লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। এই যে দেখেন গ্রাফাইট, এটা হচ্ছে হেক্সাগোনাল। গ্রাফাইট হচ্ছে হেক্সাগোনাল। ক্যালসিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, এটা হচ্ছে রম্বোহেড্রাল। দরকার নেই, এগুলো থেকে প্রশ্ন আপনি মনে রাখতে পারবেন না। এই যে তুতে, তুতে হচ্ছে ট্রাইক্লিনিক।
এগুলো আমাদের এখনের সিলেবাসে নাই, এগুলো আগের সিলেবাসে ছিল। তো আমি জাস্ট বললাম জাহাঙ্গীরনগরের জন্য একটু বলে রাখলাম, সব আসে না। যেমন রম্বিক সালফার মানে অর্থরম্বিক, এটা বুঝাই যায়। তারপরে এই যে সালফার, শুধু সালফার হচ্ছে মনোক্লিনিক, এগুলোর দরকার নাই, এগুলো আপনাদের বর্তমান বইয়ে নাই। জাহাঙ্গীরনগরে মাঝে মাঝে এই জায়গা থেকে প্রশ্ন দিতে পারে, তাই একটু দেখাই রাখলাম, সব পড়েন না। যেই জিনিসগুলো দাগায় দিছি শুধু ওই জিনিসগুলো পড়ে যান। সোডিয়াম ক্লোরাইড, ডায়মন্ড, এগুলো কি ঘনক আকৃতির। তারপরে পটাশিয়াম নাইট্রেট, বেরিয়াম সালফেট হচ্ছে অর্থরম্বিক। তারপর কপার সালফেট হচ্ছে আপনার তুতে হচ্ছে ট্রাইক্লিনিক, আর গ্রাফাইট হচ্ছে হেক্সাগোনাল। জাস্ট একটু জেনে রাখেন। তারপর আসেন, এই যে দেখেন আগের কালে এই প্রশ্নগুলো আসতো 8-9 8-9 মানে বুঝেন বহুত আগের প্রশ্ন, তখন আমি তো ছোট, তাই না? আমি 2008 সালে কোন ক্লাসে পড়ি? ক্লাস 4-এ পড়ি, তাই না? আচ্ছা, নিম্নে প্রদত্ত কোন রাশিটির পরিমাণ সঠিক নয়, মানে আগে কিন্তু ভ্যালু রিলেটেড প্রশ্ন আসতো, ভ্যালু রিলেটেড প্রশ্ন আসতো। ওকে, তারপর কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? হাইড্রোজেন, টিট্রিয়াম, ডিউটেরিয়াম, কোনোটি নয়। অ্যান্সার হচ্ছে কোনোটিই নয়। কেন? হাইড্রোজেন মানে তো প্রোটিয়াম, রাইট? এটা হচ্ছে প্রোটিয়াম। তাহলে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিট্রিয়াম এগুলো তো আইসোটোপ, কোনোটি নয়, এটা আইসোটোপ নয়। ওকে, তারপরে দেখেন এটা মেডিকেল 7-8 প্রশ্ন। মানব দেহের ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য কোন রশ্মি ব্যবহার করা হয়? মানে আগের কালে এই ধরনের প্রশ্ন আসতো। ওকে, তারপরে এই যে দেখেন এই জায়গায় গামা রশ্মি কি করে? অণুজীব ধ্বংস করে, ক্যান্সার চিকিৎসা করে। অতি বেগুনি রশ্মি কি করে? জাল টাকা, পাসপোর্ট শনাক্ত করে। তারপরে মাইক্রোওয়েভ কি করে? এই যে মোবাইল ফোন, ওয়াইফাই, মাইক্রোওয়েভ এগুলা। রেডিও ওয়েভ মানে হচ্ছে এমআরআই, এগুলো আমরা জানি, এগুলো আমরা সবাই জানি কম বেশি। ওকে, তারপরে 64 29 64 30 এরা কি পরস্পর আইসোবার? এরা পরস্পর আইসোবার। ওকে, ফাইন। তারপরে কোন পরমাণুর প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন? প্রোটন সংখ্যা সমান মানে আইসোটোপ, আমরা জানি। তারপর ক্লোরিন পরমাণু সংখ্যা ভর 35, তার মানে 17 আর 18। দেখেন এই প্রশ্নটাই কিন্তু পরে আরেকবার দিছি, খেয়াল করছেন? এই প্রশ্ন আমরা একটু আগে সলভ করছি, একটু আগে আমরা এটা সলভ করছি, 12-13-তে আসছে খুব সম্ভবত। তার মানে 7-8-এ একবার দিছে, পরে আবার 12-13-তে দিছে, রাইট? তারপরে আসেন, নিম্নের কোনটি ক্যালাসের শ্রেণীর সঠিক বিভাগ নয়? এই দেখেন আমরা একটু আগে পড়ছি, এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটা হেক্সাগোনাল নয় খুব সম্ভবত, খুব সম্ভবত মানে ওই যে ওইটা দেখে আপনি অ্যান্সার করবেন। কোনটা বলেন তো? এই জায়গা থেকে দেখে আপনি অ্যান্সার করবেন। এগুলো আপনাদের নাই, বর্তমানে নাই। একটু দেখি, কিউবিক হচ্ছে NaCl, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেট কত? ক্যালসিয়াম কার্বনেট রম্বোহেড্রাল, এই যে দেখেন এটা না, এই যে এটা না, এটা ঠিক না, এটা ভুল আছে। একটু আগে বলছিলাম না ক্যালসিয়াম কার্বনেটটা পড়বেন, এই যে ক্যালসিয়াম কার্বনেটটা থেকে আসছে। তারপরে এই যে দেখেন ক্যালসিয়াম কার্বনেট কি রম্বোহেড্রাল, আর এখানে কি দেওয়া আছে? ক্যালসিয়াম কার্বনেট হেক্সাগোনাল, তার মানে এটা হবে হবে না। তারপরে দেখেন কোনটি ক্যাথোড রশ্মির ধর্ম নয়? ক্যাথোড রশ্মি পরস্পরকে আকর্ষণ করে, এটা ভুল, এটা ভুল, বিকর্ষণ করবে। তারপরে ডালটন সমান সমান কত? ওই যে 1.67 × 10⁻24, 675 × 10⁻24। আচ্ছা, এখানে অপশন একটু ভুল আছে, এটা পাওয়ার ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, এটা দিয়ে দিলাম আপাতত। তারপরে হীরকের কাঠামো কোনটা? হীরক, এই যে একটু আগে পড়ছেন আপনি, ডায়মন্ড। হীরক মানে কি? ডায়মন্ড মানে কি? এটা কিউবিক, রাইট? মানে এই যে ঘনক, কিউবিক বা ঘনক। ওকে, তারপরে তরল তরল মিশ্রণ কয় প্রকার? 3 প্রকার। এই তো দেখেন তো, এটা কত সালের প্রশ্ন? মেডিকেল 4-5, মানে আমি তখন ক্লাস 1-এ পড়ি, ওই আমলের প্রশ্ন। এগুলা লাগবে না, এগুলোর দরকার নাই। আপনার দরকার হচ্ছে গত 12 বছরে কি কি আসছে। এগুলো কিন্তু অনেক আগের প্রশ্ন, এগুলো অনেক আগের প্রশ্ন, এগুলো লাগবে না, এগুলো থেকে আইডিয়া পাওয়ার দরকার নাই। আপনি দেখবেন মেডিকেল 12-13 পর্যন্ত কোন প্রশ্নগুলো আসছে, মানে অ্যাটলিস্ট গত 12 বছরে কোন প্রশ্নগুলো আসছে, এর আগের প্রশ্নগুলোর আপনার দরকার নাই। ক্লিয়ার? আমি এখানে সলভ করাই দিলাম, এগুলোর প্রয়োজন পড়বে না। তাহলে আমি যদি একদম স্পেসিফিক ভাবে বলতে চাই যে মেডিকেলের প্রশ্নগুলো আসতেছে কোন জায়গা থেকে? গুণগত রসায়নে মেডিকেলের প্রশ্নগুলো আসতেছে আপনার এই যে আইসোটোপের ব্যবহারটা আপনার পড়তে হবে। তাহলে ওভারঅল সাজেশনটা লিখে দিই, ওভারঅল সাজেশনটা লিখে ফেলেন। আসেন, ওভারঅল সাজেশনটা লিখে ফেলেন। তাহলে ওভারঅল সাজেশন কি দাঁড়াবে? সাজেশন কি দাঁড়াচ্ছে দেখেন, আপনি কোনগুলা বাদ দিতে পারবেন না, মেডিকেলের জন্য কোনগুলা বাদ দিতে পারবেনই না, এই টপিকগুলো লাগবেই, একদম লাস্ট মোমেন্টে লাগবে। সেটা কি দেখেন, সেটা হচ্ছে প্রথমে এই যে আইসোটোপের ব্যবহার, ব্যবহার তারপরে আইআর, ইউভি এগুলার ব্যবহার। হ্যাঁ, আইআর ইউভি ব্যবহার, ব্যবহার আইআর ইউভির ব্যবহার মানে তো বুঝেন। এখন যদি আপনারা কেউ একজন বললো মাইক্রোওয়েভের ব্যবহার, তার মানে একই তো টপিক, একই টপিক না, একই টপিক। তারপরে ওই যে পাতন ক্যালাসন, এগুলা কোন জায়গায়, পাতন ক্যালাসন এগুলোর অ্যাপ্লিকেশন, মানে এগুলার ব্যবহার আর কি। হ্যাঁ, কোন জায়গাতে ব্যবহার করা হয়। তাহলে মেডিকেলের জন্য এই পার্টটা একদম হট টপিক। শিখা পরীক্ষা, আরেকটা হচ্ছে আয়ন শনাক্তকরণ। তাহলে দেখেন
মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই 4টা টপিক হচ্ছে মানে এই 4টা টপিক হচ্ছে 5 স্টার পাওয়া টপিক। একদম 5 স্টার পাওয়া টপিক। মানে একদম যতগুলা স্টার পসিবল আপনি দিয়ে ফেলেন এখানে। যতগুলো স্টার পসিবল আপনি এখানে দিয়ে ফেলতে পারেন। যতগুলো স্টার পসিবল আপনি এখানে কি করতে পারেন? দিয়ে দিতে পারেন। মানে এই 4টা টপিক খুবই ইম্পোর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। এরপরে 3 স্টার টপিক কোনগুলা? 3 স্টার টপিক হচ্ছে ছোটখাটো দ্রাব্যতা, মানে দ্রাব্যতা রিলেটেড অল্প কোনো কিছু জিনিস। ছোটখাটো জিনিস। দ্রাব্যতার বেসিক গুলো। জাস্ট বেসিক জায়গা থেকে প্রশ্ন আসতেছে, রাইট? কার দ্রাব্যতা কম, কার দ্রাব্যতা বেশি, বা হচ্ছে গিয়ে ওই যে গ্রাম পার 100 গ্রামের দ্রাব্যতা। তার মানে দ্রাব্যতা থেকে খুবই অল্প প্রশ্ন আসতেছে। তারপরে দেখেন, ভালো করে তাকায় দেখেন, কোয়ান্টাম সংখ্যা থেকে কোনো প্রশ্ন দেয় নাই। কোয়ান্টাম সংখ্যা থেকে কোনো প্রশ্ন দেওয়া হয় নাই। খেয়াল করছেন জিনিসটা? মানে এগুলা মেডিকেলে এত বেশি আসে না। তারপরেও আপনি অরবিটাল এই জিনিসগুলো একটু হালকা পাতলা দেখবেন, হালকা পাতলা দেখবেন। এত বেশি দেখার দরকার নেই। দেখেন অলরেডি জানুয়ারি মাস ঢুকে গেছে। তার মানে এখন আর এত পেরেশানি নেওয়ার দরকার নাই। এখন যে জিনিসগুলো বেশি আসে ওই জিনিসগুলো বারবার রিভিশন দিবেন, বারবার এক্সাম দিবেন, বারবার ভুল করবেন, বারবার ঠিক করবেন। দ্যাটস ইট। আর কিছু লাগবে না। ওকে? তাহলে দ্রাব্যতা একটু পড়ে রাখবেন। আর কি আছে এই চ্যাপ্টারে? আর কি আছে? এগুলাই তো মেজর আলোচনা। মেজর আলোচনা তো সব বলেই দিলাম। না, মোটামুটি আর কিছু নাই। আর ওই যে আইসোটোপের ব্যবহার, আইসোটোপ মানে তো বুঝেন প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এই জিনিসগুলো। তাহলে ওভারঅল দাঁড়াচ্ছে এই টপিক গুলো আপনি মোটামুটি আইডিয়া নিয়ে গেলে মেডিকেলে অ্যাটলিস্ট মেডিকেলে আপনি কি করতে পারবেন? গুণগত রসায়ন থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। গুণগত রসায়ন থেকে অ্যান্সার করতে পারবেন। দ্যাটস ইট। এটাই ছিল আমাদের গুণগত রসায়নের অ্যানালাইসিস ক্লাস, যেখানে আমরা দেখাইলাম যে গুণগত রসায়নে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন দেয়, এবং আপনাকে সাজেশনও দিয়ে দিলাম যে গুণগত রসায়নের এই টপিক গুলো আপনাকে পড়ে যাইতেই হবে। মানে কোনো স্কিপ করার কোনো জায়গা নাই এখানে। আপনি কোনো প্রকার ছাড় পাবেন না। ওইগুলা 3 স্টার টপিক হালকা পাতলা দেখবেন, আর অনুশীলনী গুলা বারবার সলভ করবেন। আপনি দেখেন, অনেকে বলে যে ভাইয়া হাজারি স্যারের অনুশীলনী পড়বো না, কবির স্যারের। পেরেশানির দরকার নাই। আপনি যেকোনো একটা অনুশীলনী ভালো করে বুঝে, বুঝে সলভ করেন, বারবার সলভ করেন। যেকোনো একটা স্যারের অনুশীলনী। ইদার সেটা হাজারি স্যার হতে পারে। আমি সবসময় হাজারি স্যার পড়াই তো, তাই আমি হাজারি স্যার বলি। এখন এজন্য কি কবির স্যারের বই যারা পড়তেছে তাদের কি হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। বা কবির স্যারের বই থেকে না এসে হাজারি স্যারের বই থেকে আসলো, আসতেই পারে। আপনি যেকোনো একটা বই, যেকোনো একটা বই, যেকোনো একটা বইয়ের অনুশীলনী বুঝে, বুঝে বারবার সলভ করেন, বারবার সলভ করেন। এখন আপনার কাজই এইটা। এখন আপনার একদম মানে ফিক্সড রুটিন। এখন আপনার রুটিনই এইটা যে আপনি বারবার খালি একই জিনিস সলভ করবেন। বারবার একই জিনিস সলভ করবেন। যেকোনো একটা বইয়ের অনুশীলনী ভাজা, ভাজা করে ফেলেন। আর এই যে এই সাজেশনটা মাথায় রেখেন। এখন আমাকে বলেন যে হচ্ছে গিয়ে আপনাদের কি মাথায় ঢুকছে সবকিছু? আমার মনে হয় ঢোকা উচিত মাথায়। এখন বলেন ঠিকঠাক আছে কিনা সবকিছু? বলেন। ওকে? অর্গানিক কেমিস্ট্রি দেখাইলে একটু ভালো। শুনছি। মানে এই টপিক এটা হচ্ছে ওভারঅল সাজেশন। আমি একটু পরে এটার স্ক্রিনশট তুলে দিয়ে দিব না গ্রুপে, হ্যাঁ? এটা হচ্ছে স্ক্রিনশট তুলে দিয়ে দিব না, আপনারা এখান থেকে প্র্যাকটিস করেন। আর অবশ্যই আপনি একটা কাজ করবেন। ঢাকা ভার্সিটির লাস্ট এই ব্যাচটাতে ভর্তি হবেন। ঢাকা ভার্সিটির জন্য। ঢাকা ভার্সিটির জন্য এই ব্যাচে ভর্তি হয়ে থাকবেন। এটা আপনাদের জন্য মাস্ট। আর 25 ব্যাচের কেউ যদি এই ক্লাসটা দেখে থাকেন তাহলে একটু জানায় রাখি, 25 ব্যাচের কিন্তু রিভিশন ব্যাচ অলরেডি আইসা পড়ছে। আজকে লঞ্চ হইছে। 25 ব্যাচের রিভিশন ব্যাচে সবাই ভর্তি হয়ে স্টার্ট করে দেন। হোয়াটএভার। ঠিক আছে বাবা? আমার মনে হয় সবকিছু ঠিকঠাক আছে। তো এই তো এতটুকু হইলে এনাফ। ওকে, ডান, 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 ডান। ঠিক আছে, বাকি অধ্যায়গুলো ঠিক আছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আজকে এতটুকু থাকুক। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।